সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি, ১১ স্থানে সমাবেশ। গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহুর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। তিস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত ২ দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। জাগোবাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের ব্যানারে টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের ৫ জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর ১১টি স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হয়েছে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নিয়েছেন। যারাই দলবদ্ধ বিশৃঙ্খলা বা মব তৈরি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নানা রকমের জনতা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে, সবাইকেই নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে কিছু মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়। এই মব বা মব জাস্টিসের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সরকার অবশ্য এর বিরুদ্ধে সতর্ক করে আসছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কোস্ট গার্ড দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অমর একুশে বইমেলা, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে কিছু মানুষের উশৃঙ্খল আচরণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। তিনি বলেন, মব জাস্টিস গ্রহণযোগ্য নয়। আমরা সব জনতারই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতার তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে। পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই সুযোগ যাতে রোহিঙ্গারা নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন উপদেষ্টা। পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে। এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কোস্টগার্ড সদস্যদের দেশের জলসীমা নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দিলশাদ এনি, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন। এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনে তিনি কথা বলেন। একই দিনে সম্মেলনের দ্বিতীয় সেশনে অংশ নেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, জেলা, উপজেলা ও গ্রাম অঞ্চলে যেসব ব্যবসায়ীরা পর্যাপ্ত আয় করেন কিন্তু ট্যাক্স দেন না, সেসব ব্যবসায়ী ও চিকিৎসকদের করের আওতায় আনতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্মেলনে অংশ নিয়ে খাদ্য উপদেষ্টা জানান, রমজানের সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল দেওয়া হবে। চাল বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। ধৈর্যের সীমার মধ্যে জাতীয় নির্বাচন দেয়া না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের সমর্থন বেশি দিন ধরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জন অধিকার পার্টির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে অংশ নিয়ে তিনি কথা বলেন। মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে জানিয়ে নির্বাচন যত দেরি হবে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে বলেও সতর্ক করেন তিনি। বলেন, দেশের রাজনীতিতে যত দল আসবে সবাইকে স্বাগত জানাবে বিএনপি, তবে ক্ষমতা দখলের লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দল বিএনপি দেখতে চায় না।
আদেশ যথাযথভাবে পালনে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির না করায় সোমবার এ আদেশ দেয় ট্রাইব্যুনাল। পরে প্রিজন ভ্যানের পরিবর্তে মাইক্রোবাসে আতিকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্টে রাজধানীর উত্তরা এলাকায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে হাজির করতে গত ১১ ফেব্রুয়ারি আদেশ দেয় ট্রাইব্যুনাল। তারই আলোকে সোমবার সকালে ৫ জনকে হাজির করা হয়, কিন্তু বিপত্তি বাধে আতিকুল ইসলামকে নিয়ে। অন্য মামলায় রিমান্ডে, তাই তাকে হাজির না করার কথা জানানো হলে ট্রাইব্যুনাল আজই আতিকুল ইসলামকে হাজির করার আদেশ দেয়। পরে বেলা ১টার দিকে একটি বিলাসবহুল মাইক্রোবাসে আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। উত্তরা এলাকার স্থানীয় ৫ আওয়ামী লীগ নেতা ও আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে তোলার পর শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেয়। অন্য মামলায় তারা জেল হাজতে ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে ৯ মার্চ। ছাত্র জনতার আন্দোলনে উত্তরা এলাকায় ২ শতাধিক মানুষকে হত্যার সাথে আসামিরা বিভিন্নভাবে জড়িত বলে দাবি প্রসিকিউশনের। এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। সাধারণত ট্রাইব্যুনালে আসামিদের হাজির করা হয় প্রিজন ভ্যানে, যার ব্যতিক্রম দেখা যায় সাবেক মেয়র আতিকুল ইসলামের ক্ষেত্রে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোমবার এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। শুনানির সময় রূপা শাকিল দম্পতিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরে আদালত তাদের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। এবারে ডেটল ও হারপিক অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা। সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মোহসান, সন্ধ্যার পর মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? বইয়ের বেচা বিক্রি কেমন হচ্ছে? অর্ধেকেরও বেশি সময় পার হয়ে গেছে, এ পর্যন্ত তো নতুন বই ১৬০০ বেশি। কোন ধরনের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বেশি দেখছেন? দোলা, সন্ধ্যা হওয়ার পরে পাঠক এবং দর্শনার্থীদের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে আমরা দেখেছি যে মেলা যখন ৩টায় মেলার গেট খুলে যায় তখন কিন্তু পাঠক এবং দর্শনার্থী কিছুটা কম ছিল। আর বই বিক্রির কথা যদি আপনাকে বলি, সেটা হচ্ছে শুরু থেকে বইয়ের বিক্রির সংখ্যা কিছুটা কম থাকে, কিন্তু মেলা যখন শেষ দিকে এসে তখন প্রকাশকরা জানিয়েছেন তখন মেলার বিক্রি সবসময় বেড়ে যায়। এবারও সেটাই হয়েছে, মেলার বিক্রি কিছুটা বেড়েছে বলেই প্রকাশকরা জানিয়েছেন। এবং পাঠকরা আজকে আমরা দেখেছি যে বেশিরভাগ উপন্যাস, কবিতা এবং ইসলামিক বই, বিজ্ঞানভিত্তিক বই এবং শিশুতোষ বই, এই ধরনের বইয়ের আসলে পাঠক সবচেয়ে বেশি। এছাড়া ইতিহাস নির্ভর বইয়ের প্রতিও আমরা দেখেছি যে পাঠকদের ঝোঁক রয়েছে। আর অন্যান্য প্রকাশনীগুলোতে যেমন আমরা দেখেছি যে পুরনো বই নতুন করে মোড়কে যখন এসছে সেই বইগুলো কিনছেন এবং নতুন যে লেখকরা রয়েছেন তাদেরও বই কিন্তু আসলে পাঠকরা কিনছেন। তবে সর্বোপরি মিলিয়ে বলা হচ্ছে যে গত শুক্র শনিবার পাঠকদের সংখ্যা বেশি ছিল, রবিবার কিছুটা কম ছিল, আবার সোমবার থেকে আবার কিছুটা বাড়তে শুরু করেছে। এবং এভাবে করে যদি আরও কয়েকদিন পর পাঠক বাড়তে থাকে, বই বিক্রি আরও বাড়বে এবং সেই বই বিক্রির মাধ্যমে আসলে প্রকাশকরা সন্তুষ্টি পেতে পারে। এবং আরেকটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এবারের যে বইয়ের প্রচ্ছদগুলো খুব প্রশংসিত হচ্ছে। অনেকগুলো প্রকাশনীতে দেখেছি যে নতুন নতুন প্রচ্ছদ নিয়ে এসেছে, সেগুলোর প্রতি আসলে পাঠকদের ঝোঁক অনেক রয়েছে। দোলা, অমর একুশে গ্রন্থমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান।
পরের খবরে যাচ্ছি। বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক ও সর্বোত্তম সেবা প্রদানের জন্য দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত গুলশান সার্কেল 2 শাখা উদ্বোধন করা হয়েছে। নতুন ঠিকানা গুলশান সার্কেল 2 শাখা ঢাকার গুলশান অ্যাভিনিউ 109 নম্বর রোডের সিম্পল ট্রি GSR এর দ্বিতীয় তলায়। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। এ সময় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, এবার গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাস যদি ইসরায়েলের সব জিম্মিদের মুক্তি না দেয় তাহলে অবশ্যই গাজায় নরকের দরজা খোলা হবে। এ সময় হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। I've said and I'm going to repeat it again because it's so true. President Trump is the greatest. খেলার খবর, পূর্ব ঘোষণা ছাড়া আজ হঠাৎ সাবেক অধিনায়কদের সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক অধিনায়কদের বেশিরভাগকেই ডাকা হয়। বিসিবি সভাপতির এই বৈঠকে আমন্ত্রিত ছিলেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবিদিন নান্নু, হাবিবুল বাশার, রাজিন সালে, শারিয়া নাফিস, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মুমিনুল হক আর লিটন দাস। তবে 3 সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান আর নাইমুর রহমান দুর্জয়কে আমন্ত্রণ জানানো হয়নি। শেষ করব সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির টানা 48 ঘন্টার কর্মসূচি, 11 স্থানে সমাবেশ। গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহুর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।